অন্নপূর্ণা যোজনা যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে পোর্টালে অনলাইনে। তো আমরা এখানে প্রথমেই একটা 12 পাতার ফর্ম পেয়েছি। এই 12 পাতার ফর্মটা দেখার পরে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে কি করে ফিল আপ করবো, এত জিনিসপত্র কোথায় লিখবো কি লিখবো। কোনো চিন্তার কিচ্ছু নেই, আমি তোমাদের সাথে রয়েছি। এই 12 পাতার যে ফর্মটা পুরো সহজভাবে ফিল আপ করে তোমাদের সাথে শেয়ার করবো, এবং খুব ইজি ভাবে, কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই। কি কি লাগবে, কিভাবে করবে, সবকিছু এর মধ্যে আমরা আজকে ফিল আপ করবো তোমার সাথে। যদি তারপরেও বুঝতে অসুবিধা থাকে, কোনো কোয়ারি থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটা দুটো ফরম্যাটে করছি, একটা ভার্টিক্যাল লম্বা লম্বি, তোমরা যেমন মোবাইলে রিল দেখো ঠিক সেরকম ফরম্যাটে, ঠিক আছে? সেই ক্ষেত্রে হয়তো দেখতে অসুবিধা হতে পারে। তার ক্ষেত্রে আমি হরাইজন্টাল, মানে এইভাবে যখন মোবাইলে সিনেমা দেখো ঠিক সেই ফরম্যাটেও কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি। তো দুটো ফরম্যাটেই তোমরা কিন্তু দেখতে পাবে চ্যানেলে গেলে। তো চলো, প্ল্যানেট এম্পায়ারের তরফ থেকে তোমরা বাংলায় যে কোনো টেকনোলজিক্যাল রিলেটেড এবং ব্লগ তো দেখতেই পাও, তার সাথে এই জিনিসটা যেটা মানুষের প্রয়োজন সেই বিষয় সম্পর্কেও কিন্তু আমি তোমাদের সাথে হেল্প করবো। তাই জন্য এই অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, যেটা 3,000 টাকা মানছে আমাদের সরকার আমাদেরকে সাহায্য প্রদান করবে, তো সেই ফর্মটা চলো আমরা ফিল আপ করি দেরি না করে। তো দেখো, আমি ফর্মটা খুলে নিয়েছি, অলরেডি খোলাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে কে বলা হচ্ছে না, ফার্স্টেই রয়েছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ। হ্যাঁ, এবং তার সাথে কি হচ্ছে না, প্রতিটি বিভাগ যেখানে তোমাকে টিক করতে হবে সেখানে টিক করতে হবে, ঠিক আছে? যেখানে চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে, প্রত্যেকটা চেকবক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে, এবং আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে এখানে। প্রতিটি বিভাগ পূর্ণ করা বাধ্যতামূলক, এমন কোনো কিছু নয় কিন্তু এটা তোমাকে বাদ দিতে হবে, প্রত্যেকটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখবে ব্র্যাকেটে লেখা আছে যদি থাকে, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাকি কিন্তু প্রত্যেকটা এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখো, আমরা যদি 1 নম্বরে আছি, সেখানে লেখা রয়েছে কি না, পারিবারিক প্রধানের নাম, ঠিক আছে? পারিবারিক যে প্রধান তোমাদের, তার নাম। সেক্ষেত্রে হতে পারে তোমার বাবার নাম, বা তোমাদের ফ্যামিলির যে মেন কোনো মহিলা যদি এখানে পড়ে থাকে, তার স্বামী, তার নাম এখানে কিন্তু লিখতে হবে, পরিবারের প্রধানের নাম, ঠিক আছে? হয়ে গেল। তো এইখানে কোথায় লিখতে হবে না, পুরো নাম লিখুন, তো এই জায়গাটায় লিখবে, ঠিক আছে? রাম লেখো, বা তুমি এখানে যদি তোমার মহিলা যদি বাড়ির প্রধান হয়, তাহলে সেখানে যা আমি এখানে এখানে জাস্ট একটা ইউজ করলাম। হুম। তো যিনি হবেন, পুরুষ হোক বা মহিলা হোক, তার নাম কিন্তু এখানে লিখবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য নাম এখানে ব্যবহার করছি। আচ্ছা, আধার কার্ডে যে নাম রয়েছে সেই আধার কার্ডের অনুযায়ী কিন্তু এখানে নাম লিখবে। ব্র্যাকেটে অলরেডি লেখা রয়েছে আধার কার্ড, তোমার যা নাম লেখা আছে ঠিক সেই হিসাবে বানান দেখে দেখে স্পষ্ট ভাবে কিন্তু লিখবে, ঠিক আছে? এখানে বাংলায় বা ইংরেজিতে কি করতে হবে সেখানে কিন্তু বলা হয়নি। 3 রকম ফর্ম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, ইংলিশ, বাংলা এবং হিন্দি। যার যেটাতে কমফোর্টেবল হবে সে কিন্তু সেইটাতে ফর্ম ফিল আপ করতে পারে। জন্ম তারিখ দেখো, 2 নম্বরে রয়েছে কি আমাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ। তোমার আধার কার্ড দেখবে, সেখানে যা ডেট অফ বার্থ রয়েছে সেখানে দেবে, প্রথমে লিখবে দিন, তারপরে মাস, তারপর বছর। অর্থাৎ আজকে যদি আমার ডেট অফ বার্থ হয় 11 তারিখ, ঠিক আছে? 11 দিন, তারপর হচ্ছে মাস, ধরো 11/5, এবং তারপর ধরো আজকে তোমার বছর হচ্ছে 2000। তো এই রকম ফরম্যাটে কিন্তু লিখতে হবে, 11/5/2000, ঠিক আছে? দিন, তারপর মাস, তারপর হচ্ছে বছর। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পরিবারের প্রধান রয়েছেন, তিনি পুরুষ না মহিলা না অন্যান্য। এক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে কি হতো না, মহিলার নামই ফিল আপ করতে হতো। এখানে কিন্তু বলা হচ্ছে যে পরিবারের যিনি প্রধান, তিনি পুরুষ না মহিলা না অন্যান্য। যার স্বামী প্রধান, তাহলে তিনি স্বামীর ক্ষেত্রে পুরুষ লিখবেন। যার এখানে বাবা প্রধান, সেও পুরুষ লিখবে। আর যদি কোনো মহিলা, হ্যাঁ, যদি সেপারেটেড থাকে, সিঙ্গেল হন, বা সেক্ষেত্রে কেউ যদি ডিভোর্সি হন, তাহলে সেক্ষেত্রে তিনি মহিলা লিখবেন। সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরুষ অথবা মহিলাতে টিক দিতে হবে। এখানে কি লেখা রয়েছে যে সঠিক হলে টিক চিহ্নটা দিন, তো যেখানে সঠিক হবে সেখানে জাস্ট এরকম টিক দিতে হবে, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এবং অন্যান্য হলে অন্যান্য, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীকালে আমরা যাব যে পরিবারের প্রধান, তিনি গার্জেন, পরিবারের যে গার্জেন তার আধার নম্বর। তো এখানে আমরা তার আধার নম্বরটা যেরকম আমাদের থাকে সেরকম আমরা কিন্তু এখানে লিখবো। ঠিক, আধার নাম্বার কিন্তু আমাদের এরকমই থাকে, ঠিক আছে? আমরা তাদের আধার নাম্বারটা লিখে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোটাই এক্সাম্পলের হিসাবে লিখছি, ঠিক আছে? আধার কার্ড যেমন হয় 12 ডিজিটের, ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, হয়ে গেল। এইবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরের অপশন কি রয়েছে, এখানে এতটুকু বোঝা গেছে? তো যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো।
ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের আইডি কার্ড এখানে লিখতে হবে, ঠিক আছে, রেশনের আইডি কার্ড এখানে লিখতে হবে ডিজিটাল হলে, ঠিক আছে। যদি থাকে, এখানে লেখা আছে, যদি না থাকে সেক্ষেত্রে হয়তো লেখার প্রয়োজন নেই, যদি থাকে তাহলে কিন্তু এখানে লিখতে হবে রেশন ডিজিটাল এটা। ওকে, এক সেকেন্ড। ওকে, তো এখানে আমরা ডিজিটাল রেশন কার্ডের ডেটা কিন্তু দেবো, ঠিক আছে। এইবার পরিবারের সদস্য সংখ্যা, আমাদের পরিবারে কটা মেম্বার আছে, আমরা তিনজন না চারজন না পাঁচজন না ছয়জন, সেটা কিন্তু এখানে শুধুমাত্র সংখ্যাতে, মানে পাঁচ মানে আমাকে বাংলায় পাঁচ বা ছয় ছ অন্তঃস্থের মধ্যে, জাস্ট আমার এখানে পরিবারের সংখ্যা যদি চারজন হয় তো আমি এখানে জাস্ট চারজন লিখে দেবো, ঠিক আছে, জাস্ট এখানে চারজন লিখে দেবো। ওকে, হয়ে গেল। যেহেতু আমি এটা ইংরেজিতে ফিল আপ করছি তো সেই ক্ষেত্রে এখানে আমার এটা চারজন বলতে গেলে এরকম লিখলে হবে না, আমি সংখ্যাগুলো ইংরেজিতে লিখে যাবে, তো আমি এখানে জাস্ট এখানে চারজনের ক্ষেত্রে চার লিখে দিলাম, ঠিক আছে। এবার ঠিকানা, দেখো তোমার আধার কার্ডটা বার করবে, আধার কার্ডটা বার করার পর এখানে যদি যা যা ঠিকানা হবে, কারো যদি গ্রাম হয় গ্রাম, কারো যদি শহর হয় সেই শহরের ঠিকানা ঠিক যেমন থাকবে সেখানে কিন্তু এখানে প্রত্যেকটা লিখবে। যেমন পিনকোড আছে, পিনকোড মেনশন করবে, থানা মেনশন করবে, ঠিক আছে, পোস্ট অফিস মেনশন করবে, সবকিছু সম্পূর্ণ স্থায়ী ঠিকানা, এখানে আমি থাকি সেই স্থায়ী ঠিকানা কিন্তু এখানে সবকিছু দেবে, পোস্টও থাকবে এখানে, ঠিক আছে, পোস্ট থাকবে, জেলা থাকবে, ওকে, সবকিছু থাকবে, A to Z কিন্তু এখানে সম্পূর্ণ দেবে। এবার যোগাযোগের নম্বর, কোন নম্বরে তোমাকে ফোন করলে পাবে, বিশেষ করে পরিবারের প্রধান, যিনি পরিবারের মেন, তার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের যে নাম্বার লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারটা দিলে সব থেকে বেশি সুবিধা, এখানে মেনশন করে দিয়েছি বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। তো আমি যদি বলি আজকে আমার যে এইটা হচ্ছে আমার নাম্বার, তো সেই নাম্বারটা এটা যেটা আধার কার্ডের সঙ্গে রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে, ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেছে, খুবই ইজি এখনো পর্যন্ত। আচ্ছা, এবার আমরা 9 নম্বর পয়েন্টে আসছি। 9 নম্বর পয়েন্ট আমাদের কি কি করতে হবে, যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের ডিটেল এখানে আমাদের বুঝতে হবে, এবং কে কে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার পাশে টিক মারতে হবে। 5 বছরের নিচে যদি কোনো মেম্বার থাকে তার এখানে কোনো জিনিসপত্র দেবার দরকার হবে না, ঠিক আছে। এইবার এখানে কি হচ্ছে না, প্রথমেই রয়েছে আমাদের পরিবারের প্রধান, HOF, ঠিক আছে, এই হেড অফ ফ্যামিলি, তার নামটা আমরা এখানে লিখবো, তার নামটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, হয়ে গেল, ইনি হচ্ছে পরিবারের প্রধান, হয়ে গেল। এইবার পরিবারের যে সদস্যগুলি রয়েছে তাদের আমরা ডিটেল ঘুরবো। এবার ধরো এখানে আমরা কি করছি, পরিবারের সদস্য, ঠিক আছে, তো এখানে ধরো আমরা একজনের নাম লিখলাম, তার জন্ম তারিখ দিলাম 01/05/2000, ঠিক আছে, হয়ে গেল, তার লিঙ্গ হচ্ছে মহিলা দেবো, ওকে। এবার পরিবারের সঙ্গে সম্পর্ক, সেটা আমি এখানে হাজবেন্ড বা স্বামী দিয়ে দিলাম, তার আধার নম্বর আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, যেমন আধার কার্ডে আধার নম্বর রয়েছে ঠিক সেই রকম কিন্তু আমরা জিনিসপত্র এখানে লিখে দেবো। এইবার ইনি তো বাড়ির মহিলা, 25 বছরের উপরে কিন্তু 60 বছরের নিচে, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, তো আমরা এখানে হ্যাঁতে টিক দেবো, ঠিক আছে, এখানে কিন্তু দেবো না, কারণ ইনি পুরুষ, ইনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, তো যিনি মহিলা রয়েছে সেখানে কিন্তু আমরা হ্যাঁ দেবো। এইবার হয়ে গেল। আমরা যদি সেকেন্ড আসি, সেকেন্ডে আসা যাওয়ার পর আমরা দেখছি এখানে যে আর একজন পরিবারের সদস্যের নাম এখানে চাইছে। ধরো আমার এখানে একজন আর একটা মেয়ে রয়েছে, ঠিক আছে, তো এখানে তার নাম লিখলাম, তার জন্ম তারিখ ধরো আমরা এখানে দিচ্ছি শূন্য, এখানে আমি কিছু ফর এক্সাম্পল দিচ্ছি, এখানে যেন আবার কেউ তারিখ ডেট এগুলো দেখে আবার কেউ বিচার করতে বসে না, আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য র্যান্ডম জিনিসপত্র বসাচ্ছি, ঠিক আছে। তো তার বয়স যদি 25 বছরের উপরে হয় এখানেও আমি মহিলা লিখে দেবো, ঠিক আছে, সেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও হ্যাঁ দেবো। ওকে, এখনো এই সদস্য দুইটা এখানে শেষ হয়নি, এবার পরিবারের সঙ্গে প্রধানের সাথে যার সম্পর্ক, তো আমার বাবা, পরিবারের যে প্রধান আছে সে আমার বাবা, ঠিক আছে, হয়ে গেল। এইবার এখানে আমরা আবার আধার নম্বর দিয়ে দেবো 1 2 3 4, ঠিক আছে, ঠিক এরকম ভাবে কিন্তু আমরা জিনিসটা এখানে এক্সাম্পলের তরফ থেকে দিয়ে দিচ্ছি। এবার সদস্য সংখ্যা 3 নম্বর,
3 নম্বর সদস্য সংখ্যা ধরো আমার ছেলে, ঠিক আছে। তো এখানে আমরা ছেলের জিনিসপত্র দিচ্ছি। ওকে, লিঙ্গ এখানে পুরুষ, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। তার আধার নম্বর দিয়ে দিলাম, এবং পিতা বা বাবা একই ব্যাপার, আমার বাবাই লিখছি এখানে, যেহেতু ওখানে বাবা লিখেছিলাম। সে কিন্তু অন্য কোনো নাম্বারটা পাবে না, এখানে টিক দেবো না। এইরকমই পরিবারে যদি আরো মেম্বার থাকে তাদের ডিটেল দেবো, এবং যদি তারা এখানে 60 বছরের মধ্যে হয় তাহলে আমরা অন্নপূর্ণা ভান্ডার যদি আরো কোনো মহিলা থাকে টিক দেবো, পুরুষ হলে কিছু করবো না, ঠিক আছে। যদি সেটা 5 বছরের নিচে কোনো কেউ ব্যক্তি থাকে, কোনো বাচ্চা থাকে, কোনো শিশু থাকে, তার ক্ষেত্রে তার আধার কার্ডের ডিটেল দেওয়ার দরকার হবে না। জিনিসটা আরেকবার বুঝিয়ে দিই আমি। প্রথমে পরিবারের প্রধানের নাম আমি দিয়েছি, তারপর সদস্য সংখ্যা 1, তার ডিটেল, সে মেয়ে পাবে, হাতে টিক মেরেছি। সদস্য সংখ্যা 2, সে মেয়ে, সে অন্নপূর্ণা ভান্ডার পাবে, তো সেখানেও আমরা কিন্তু এখানে জিনিসপত্র এখানে তার ভরে দিয়েছি, ঠিক আছে। এইবারে আমরা পরেরটাতে চলে আসছি, 10 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধান এবং পরিবারের সকলে প্রাপ্তবয়স্ক সদস্যের সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে, নগদ অর্থ স্থানান্তরের জন্য এখানে জিনিসপত্র দিতে হবে। ডিবিটি ক্রেডিট করার জন্য, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, ডিবিটি লিঙ্ক আছে, সেই রকম ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল কিন্তু এখানে আমাদের দিতে হবে। কেন দিতে হবে? এই অ্যাকাউন্টের এগেনস্টে আমাদের টাকা আসবে। তো এই ক্ষেত্রে পরিবারের সমস্ত সদস্য যারা আছে তাদের ডিটেল কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইচ সেখানে আমরা কিন্তু এখানে ঠিক একইভাবে রামের ডিটেল দিয়ে দিলাম। ওকে, তার রামের 1 2 3 4 আমার এখানে যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম। ওকে, অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে ব্যাংক চেয়েছে, সরি, এখানে তো ব্যাংক, ধরো আমার এসবিআই তে ব্যাংক, তো আমি এসবিআই লিখে দিলাম। এখানে যদি আমার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে চাই, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। ওকে, অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেল। আইএফসি নাম্বার যদি আমার এসবিআই তে এরকম দেখবে একটা নাম্বার আছে নিজের অ্যাকাউন্ট খুলে, হ্যাঁ, তো এরকম জিনিসটা আমরা দিয়ে দেবো, আইএফসি নাম্বার। সদস্য সংখ্যা 2, যদি আমার অন্য কেউ হয় তাহলে আমি তার ডিটেল এখানে, সেও এসবিআই তে হোক বা ইউকোতে হোক বা কারোর পিএনবি তে হতে পারে, ঠিক আছে, পিএনবি তে হতে পারে, হোয়াটএভার, যে কোনো অ্যাকাউন্ট যারই যেখানে আসুক সেখানে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিলাম, আইএফসি নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আইএফসি নাম্বার এখানে আমরা দিয়ে দেবো এরকম ভাবে। ঠিক সদস্য সংখ্যা 3, যদি মহিলা থাকে তার ডিটেল, পুরুষ থাকে, এরকম ভাবে আমরা ডিটেল দিয়ে যাবো। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক আছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। ডিবিডি, যদি ডিবিডি না থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। আধার সংযুক্ত, এই আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে সেরকম অ্যাকাউন্ট কিন্তু আমাদের দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। ওকে, হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকম যতগুলো সদস্য, 5টা সদস্যর কলম দেওয়া আছে, তাদের আমরা ডিটেল পত্র এখানে দিয়ে দেবো, ঠিক আছে, একটা ফর্মে 5 জন সদস্য। এইবার আমরা কি করবো না, এখানে এপিক নাম্বার, মানে ভোটার কার্ডে দেওয়া একটা নাম্বার থাকে, সেই এপিক নাম্বারটা আমাদের দিতে হবে, ঠিক আছে। সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকা অংশ নাম্বার সহ নিজের ভোটার কার্ড বার করবে, এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। এপিক নাম্বার দিয়ে দিলে বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার ওর মধ্যেই পেয়ে যাবে, তোমার ভোটার কার্ডের ওখানেই দিয়ে থাকে যে কত নম্বর, হ্যাঁ, 200 বা 100, ঠিক আছে, বা 294টা আমাদের বিধানসভা আছে, 295টা, নাকি 96, নাকি 50, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লিখতে হবে অংশের নম্বর, ঠিক আছে। এক্ষেত্রেও তাই, এখানে আমাদের ভোটার কার্ডে সেই এপিক নাম্বারটা দিতে হবে, ভোটার কার্ড বার করবে পেয়ে যাবে ওখান থেকে সম্পূর্ণ। তারপর বিধানসভা অংশের ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকম 100 200 যেমন থাকবে ঠিক সেরকম কিন্তু এখানে দিতে হবে, প্রত্যেকটা যতগুলো মেম্বার আমাদের আছে প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে। হয়ে গেল, খুব ইজি। বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আমি কিন্তু যতটা চেষ্টা করবো সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। 12 নম্বরে চলে আসি। 12 নম্বরের ক্ষেত্রে আমরা কি কোন ক্যাটাগরিতে পড়ি, ঠিক আছে, জাতিগত, যেটা আমাদের ওবিসি না এসসি না এসটি, না আমরা পিভি কোন ভাবে আমরা কোথায় পড়ছি, যে জেনারেল হবে সে অসংরক্ষিত হতে দেবে, ঠিক আছে। হয়ে গেল। আর্থিকভাবে জেনারেল কিন্তু আর্থিকভাবে দুর্বল, কেউ যদি তপশিলি হয় এসসি, কেউ যদি তপশিলি হয় উপজাতি হয় এসটি, ওবিসি, যার যেমন হবে সেরকম কিন্তু জিনিসপত্র এখানে দিতে হবে, ঠিক আছে। প্রযোজ্য শংসাপত্র, জাতিগত দুর্বলতা, এই সমস্ত ডিটেল কিন্তু তোমাদের এগুলো শংসাপত্র প্রদান করতে হবে। যার যেটা এসসি সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে, সার্টিফিকেট মাস্ট। আচ্ছা, রেশন বা খাদ্য সঠিকভাবে চিহ্নিত,
আচ্ছা, তোমার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা তার ডিটেল এখানে দিতে হবে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, এতে টিক দেবে, ঠিক আছে। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কেমন। যদি তোমার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিরকম ধরনের রেশন কার্ড তুমি ব্যবহার করো, তোমার রেশন কার্ডটা খুলবে, তার মধ্যে ক্যাটাগরি দেওয়া থাকবে, সেই ক্যাটাগরি এগেনস্টে কিন্তু এখানে তোমরা টিক মারবে, জাস্ট টিক, ঠিক আছে। আচ্ছা, পরিবার, যে তোমরা পরিবার রয়েছে সেই পরিবারে কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, মাসে কি রেশন তোমরা পরিবার থেকে পাচ্ছ বা নিচ্ছ, সেটা কিন্তু এখানে দেবে। যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ দেবে, বা তুলে থাকো তাহলে হ্যাঁ দেবে, যদি না তুলে থাকো তাহলে না দেবে। সম্পদ, এইবার তোমার বাড়িতে তোমার কি সম্পত্তি রয়েছে, মানে তোমার বাড়িতে, তোমার যে বাড়ি রয়েছে তার তিনটের উপরে ঘর আছে, না একটা ঘর, না দুটো ঘর, সেটা কিন্তু এখানে দিতে হবে। তার বেশি পাকা ঘর আছে কিনা সেটা তোমাকে জানাতে হবে। তোমার তিনটের বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ, যদি তিনটের থেকে কম পাকা ঘর থাকে তাহলে না, ঠিক আছে। ওকে। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিক তুমি, তোমার কোনো জমি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে রেজিস্ট্রেশন এর কপি বা মিউটেশনের কপি এগুলো কিন্তু তোমাদের হয়তো দিতে হতে পারে। গাড়ির সদস্যের জমির রেকর্ড কপি, এই জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের জমির ক্ষেত্রে, যদি জমির মালিক হও তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, হ্যাঁ ঠিক আছে, বা তোমাদের যে জমির রেকর্ড কপি সর্বশেষ সেগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তীকালে কি হচ্ছে না, বিশেষ বিভাগ। আচ্ছা, কি হচ্ছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তোমার পরিবারে যদি 5 জন 6 জন 7 জন 8 জন যতজন মেম্বার আছে, কত শতক জমি আছে, 1 শতক নাকি 2 শতক নাকি 3 শতক, কত শতক জমি আছে সেটা কিন্তু রেজিস্ট্রেশনের যে আয়তা আছে সেই রেজিস্ট্রেশন দেখে তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তোমার যে বাড়ি, তাতে তার কি কোনো ফোর হুইলার আছে, 4 চাকা গাড়ি আছে, কমার্শিয়াল নয়, অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি, মানে সাদা প্লেটের যে গাড়ি, সেই সাদা প্লেটের গাড়ি যেটা কমার্শিয়াল নয়, 4 চাকা আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি থাকে তাহলে কিন্তু গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, গাড়ি, জিপ, ট্রাক্টর, এখানে যাই হোক, গাড়ি হোক, জিপ হোক, ট্রাক্টর হোক, এখানে অন্তর্ভুক্ত হবে। যদি হয় তাহলে এখানে মডেল নাম্বার, এখানে গাড়ির মডেল নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, গাড়ির মডেল নাম্বার এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। গাড়ি কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, কটা গাড়ি আছে, এটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, মিটে গেল, ইজি। পরবর্তীকালে আমরা আসি পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা, পরিবারের যারা হেলথ ইন্স্যুরেন্স, সরকারি হেলথ ইন্স্যুরেন্স হোক বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স হোক, সেটা কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে। যদি না থাকে তাহলে না, ঠিক আছে, যদি না থাকে তাহলে না, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ। এবং প্রিমিয়ামের বিবরণ, মানে কত টাকার প্রিমিয়াম করে রেখেছে, কত লক্ষ টাকার প্রিমিয়াম আছে বা কত হাজার টাকার প্রিমিয়াম রয়েছে, সেখানে কিন্তু এখানে মেনশন করতে হবে। এক্ষেত্রেও তাই, পরিবারের যে প্রথম পরিবারের যে প্রথম, তিনি সরকারি প্রিমিয়াম নিয়েছেন না বেসরকারি প্রিমিয়াম নিয়েছেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে কারো বা আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে তিনি সরকারিতে টিক করতে পারেন। যদি কারোর অন্য প্রাইভেট কোম্পানি থাকে তাহলে কিন্তু এখানে সেই প্রাইভেট কোম্পানি অর্থাৎ সরকারি বেসরকারিতে টিক করতে হবে। বিমা কত টাকার, আমাদের যে স্বাস্থ্যসাথী রয়েছে 5 লাখ করে দেবো, ঠিক আছে। যদি তার বেশি অনেকের থাকে তাহলে আমার কারো 10 লাখ হতে পারে, কারো 1 CR 1 কোটি হতে পারে, সে কিন্তু এখানে প্রিমিয়ামটা কিরকম ধরনের প্রিমিয়াম, মানে প্রিমিয়ামের যে নাম সেটা দিতে হবে, কিরকম কেয়ার নাকি হোয়াট এভার, সেই জিনিসটা এখানে মেনশন করতে হবে। সদস্য এক, তিনিও কি সরকারি না বেসরকারি, তার কি প্রিমিয়াম অ্যাকাউন্টের প্রিমিয়ামের যে কত, সেটা 5 লাখ নাকি 1 কোটি, সেটা এখানে দিতে হবে। সরকারি না বেসরকারি সেটা দিতে হবে। কিরকম ধরনের প্রিমিয়াম সেটাও দিতে হবে এখানে, ঠিক আছে, কিরকম ধরনের প্রিমিয়াম সেটা এখানে মেনশন করতে হবে। ঠিক তেমন 3 নম্বর 4 নম্বর প্রত্যেকের ক্ষেত্রে এরকম কত টাকার সেটা এখানে কিন্তু মেনশন করতে হবে। আমি ফর এক্সাম্পল এখানে 5 লাখ থেকে 5 কোটি, ঠিক আছে, সেটা মেনশন করতে হবে। কিরকম কেয়ার নাকি XYZ যাই হয় না কেন সেটা কিন্তু এই প্রিমিয়ামের বিবরণের এখানে কিন্তু মেনশন করতে হবে। সিম্পল ব্যাপার, বোঝা গেল। আচ্ছা, হয়ে গেল। এবার আয়, পরিবারের কিরকম ধরনের তোমরা আয় করো, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত ট্যাক্স দিচ্ছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, ঠিক আছে। আচ্ছা, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে, যে হ্যাঁ আমার প্যান কার্ড আছে, তাহলে এখানে উল্লেখ করতে হবে। তাহলে পরিবারের প্রথম জনের নাম, প্যান নাম্বার, সেকেন্ড জনের নাম, প্যান নাম্বার, মানে হচ্ছে এখানে রামের প্যান নাম্বার এখানে, হ্যাঁ, এরকম, ঠিক আছে। এখানে সদস্য সংখ্যা 2 হচ্ছে সীতার
প্যান নাম্বার হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে সদস্য সংখ্যা 3, যদি হয় এখানে তার প্যান নাম্বার হচ্ছে এখানে, ঠিক আছে। হলো, সিম্পল ব্যাপার, বোঝা গেছে। প্রথমে হচ্ছে পরিবারের প্রথম যিনি আছেন তার নাম দেবো, তার প্যান নাম্বার দেবো। সদস্য সংখ্যা 2 এর নাম দেবো, প্যান নাম্বার দেবো। সেকেন্ডের নাম দেবো, প্যান নাম্বার দেবো, ঠিক আছে। সিম্পল ব্যাপার, প্রথমে প্যান নাম্বার, তার নাম, তারপর প্যান নাম্বার, একদম ইজি, ঠিক আছে। পরবর্তীকালে আমরা আসি কর্মক্ষেত্রের ধরন। পরিবারের যারা রয়েছে তারা কি কাজ করে, কি জব করে, সরকারিতে কাজ করে না বেসরকারিতে জব করে, নাকি কোনো ব্যবসায়ী, ব্যবসার মালিক, নাকি আংশিক পার্ট টাইম কাজ করে, নাকি কোনো কারিগরি শিল্পী, কৃষক, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য, কি ধরনের কাজ করে তার ডিটেল কিন্তু এখানে দিতে হবে। সবচেয়ে উপযুক্ত করে, উপযুক্ত করে যদি না টিক দিতে হবে, যদি থাকে প্রয়োজনীয় নথি এবং স্বঘোষণা জমা দিতে হবে। যদি যদি সরকারি তুমি কাজ করো, ডিটেল তোমাকে দিতে হবে। ব্যবসা করো, তার ডিটেল এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে সেই জায়গায় কিন্তু তোমাদের টিক মারতে হবে, জাস্ট টিক, এরকম টিক দিতে হবে, ওকে। এটা হচ্ছে পরিবারের যে প্রধান, অর্থাৎ হচ্ছে রামের পরিবারের প্রধান এখানে, ঠিক আছে। তারপর আমরা দুয়ে গেলাম, ধরি আমরা এখানে, এখানে সেকেন্ড রয়েছে অন্নপূর্ণা। এখানে লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝার ক্ষেত্রে দিচ্ছি, এখানে জাস্ট টিক নিতে হবে। তিনি কি বেসরকারি, নাকি তার ব্যবসা আছে, নাকি তিনি বেকার, নাকি তিনি অন্যান্য কি করে, সেখানে যে কোনো একটাই দিতে হবে, ঠিক আছে। একটাতে আমাদের এখানে জাস্ট দিতে হবে টিক, একটা টিক দিতে হবে, ওকে। এখানে ঠিক পরিবার সদস্য 3 নম্বর, যদি এটা আমার গণেশের ধরি, তাহলে এখানে গণেশ কি কাজ করে, বেকার, বেকার ছেলে বাড়িতে বসে আছে, নাকি এখানে যে 4 নম্বরে কি রয়েছে লক্ষ্মী, ঠিক আছে, সে যদি এরকম এখানে হ্যাঁ কিছু একটা করে অন্যান্য, সেক্ষেত্রে তার ডিটেল কিন্তু আমাদের ঘুরতে হবে, পুরো ডিটেল এখানে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে টিক মারতে হবে যে সে কাজ করে, আর কিছু এখানে ডিটেল কিন্তু আমাদের চাইনি, ওকে। হয়ে গেল, এই পয়েন্টটা বোঝা গেল, ওকে। এইবার আমরা পরবর্তী জায়গায় চলে আসি, যেখানে হচ্ছে ওকে, এটা হয়ে গেল 5 জন মেম্বার, ওকে। এর পরবর্তী অংশ পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। পরিবারের শিক্ষিত মানুষ কতজন আছে, কতজন আছে, এবং পরিবার অশিক্ষিত কতজন কতজন আছে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি 2 জন পড়াশোনা জানে, 2 জন পড়াশোনা জানে না, সেক্ষেত্রে লিখতে হবে এখানে সংখ্যায় লিখবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। সকল প্রাপ্তবয়স্ক শিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে, লাস্ট কতদূর পড়েছে এখানে সেটা লিখতে হবে। প্রথম, তিনি শিক্ষিত না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, কেউ যদি এখানে গ্রাজুয়েট হয় তাহলে তা এখানে গ্রাজুয়েট লিখবে, কেউ যদি এইচএস হয় এইচএস লিখবে, কেউ যদি মাধ্যমিকের পাস করা হয় তাহলে তাই এখানে লিখবে, ঠিক আছে। কেউ যদি এখানে বিএ পাস করে থাকে বিএ লিখে দেবে, ঠিক আছে, সিম্পল ব্যাপার। এক্ষেত্রেও তাই, শিক্ষিত যদি হয় তাহলে এখানে সেই জিনিসপত্র লিখে দেবে, যদি না হয় তাহলে এখানে, যদি অশিক্ষিত হয় তাহলে স্কুল কতদূর গেছিল বা যায়নি সে এখানে লিখে দেবে, ওকে। এবার 5 নম্বর পয়েন্ট আমরা কি হচ্ছে না, কোনো সদস্য কি সাংবাদিক পদ, সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক আছেন কিনা, সেটা কিন্তু এখানে দিতে হবে। পার্টির কোনো কাজ করে কিনা, মন্ত্রী, সাংসদ, এমপি, কিছুই হোক, বা সরকারি কোনো পেনশন ভোগী তার যদি হয়, মানে এই সমস্ত যদি রয়েছে, তার সদস্য নাম্বার, যে আগে সদস্য ছিল তার নাম্বারটা এখানে আমাদের দিতে হবে, প্রয়োজনীয় সহায়ক স্বঘোষণা, মানে সেলফ অ্যাটেস্টেড করা জিনিসপত্র কিন্তু এখানে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করা, মাথায় রাখবে, সেলফ অ্যাটেস্টেড করা দিতে হবে, যে স্ব ঘোষণা, ঠিক আছে। কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, বাড়িতে এমন কি কেউ আছে যে সরকার থেকে পেনশন পায়, স্কুল মাস্টার, ব্যাংকে কাজ করতো, বা অন্য কোনো জায়গায় কাজ করতো, ইলেকট্রিক অফিসে কাজ করতো, এরকম কি কেউ আছে, যদি থাকে তার সদস্য নাম্বার এখানে বলতে হবে, সদস্য ডিটেল দিয়ে দিয়েছো তুমি, জাস্ট তিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। যদি হয় তাহলে পেনশনের স্লিপ দিতে হবে, তাহলে এখানে পেনশনের স্লিপটা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। কোনো সংস্থা জিএসটির অধীনে আছে, মানে কারোর হয়তো ব্যবসা রয়েছে, তাকে তো আমাদের জিএসটি নাম্বার করাতে হবে, জিএসটি নাম্বার না করাতে ট্যাক্স হবে না। যদি থাকে তাহলে এখানে জিএসটি নাম্বার, আর যদি জিএসটি নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে জিএসটি নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। পরিবারের বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয় যাই হবে তাই লিখবে, 2 লাখ হলে 2 লাখ, 5 লাখ হলে 5 লাখ, 10 লাখ হলে 10 লাখ, যতটা হবে সেই পরিবারের মোট বার্ষিক আয় কিন্তু এখানে অঙ্কে লিখবে, অঙ্কে, ঠিক আছে।
আচ্ছা, পরবর্তী CAA আবেদনের বর্তমান অবস্থা, মানে এই যে এসআইআর হলো তাতে কি হয়েছিল, বা সিএএ তে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করে থাকো সিএএ তে, তাহলে তার ডিটেল কিন্তু এখানে ভরতে হবে। যদি সিএএ কে তো অ্যাপ্লাই করে থাকো তাহলে তার ডিটেল এখানে এখানে কিন্তু ভরতে হবে। এখানে বলেই দিয়েছে যে যদি থাকে, সিএএ বর্তমান অবস্থা যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে হবে। সবার ক্ষেত্রে নয়, যদি কেউ অ্যাপ্লাই করে দেয় তো সেক্ষেত্রে তোমার এখানে প্রযোজ্য নয়, টিক মেরে দেবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে ফর্ম 6 ভরেছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তাদেরকেও করতে হতে পারে। এইবার পরবর্তীকালে কি হচ্ছে না, প্রদত্ত যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড যদি কারোর থাকে, কারো যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে, কারো যদি মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে, কারো যদি শিল্প ক্রেডিট কার্ড থাকে, তো এই সমস্ত জিনিসপত্র যদি থাকে তার ডিটেল কিন্তু এখানে ভরতে হবে। ঠিক আছে, পরিবারের প্রধান সেই কার্ডের নাম্বার দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই দিতে হবে। কার্ডের নাম্বার আমরা দিয়ে দিলাম, আইডি সংখ্যা আমরা দিয়ে দিলাম, এবং সেক্ষেত্রে যে তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখের ব্যাপারটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, কর্তৃপক্ষের যে বিবরণ সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। যে কে দিয়েছিল, সরকার দিয়েছিল না অন্য কিছু থেকে করেছিল, সেই জিনিসপত্র এখানে ডিটেলটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, ঠিকঠাক সদস্য টু যদি থাকে দেবে, থ্রি থাকলে যা 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 আছে সেখানে এখানে জিনিসপত্রগুলো দেবে। আচ্ছা, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে তবে সেই মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এসআইয়ের নাম চলে আসে তাহলে তো কোনো ব্যাপার নেই ভাই, প্রযোজ্য নয় দিয়ে দেবে। যদি নাম বাদ পড়ে তার কি অবস্থা আছে, হ্যাঁ, মামলার বিবরণ এখানে তোমরা দেবে। ওকে, হয়ে গেল। পরিবারের প্রধান, অনেকে জায়গায় হয়েছে কিনা পরিবারের প্রধানের হয়তো ঠিকঠাক এসছে, পরিবারের কোনো একটা হয়তো এরকম এসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুরো সেই ডিটেলটা দিতে হবে, প্রযোজ্য কি প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য না হয় না, যদি তোমার নাম বাদ পড়ে থাকে, হ্যাঁ বাদ পড়েছিল, সেই মামলার বিবরণ দেবে, যদি না পড়ে থাকে তাহলে না, যদি এসআইআর মানে না। একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, পরিবারে ধরো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু, তোমাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা রয়েছে তারা যে পড়াশোনা করে, সেই পড়াশোনা যে কোথায় করে, সরকারি স্কুল না কোনো মাদ্রাসায় নাকি অন্য কোনো মাদ্রাসায় নাকি বেসরকারি স্কুলে, তার ডিটেল এখানে আমাদের ভরতে হবে। তো শিশুর নাম, শিশুর নাম আমরা যদি এখানে দিয়ে দিলাম প্রথমে, কোথায় পড়ে, ক্লাস 6-এ পড়ে, বিদ্যালয়ের নাম কি, গণেশপুর স্কুল দিয়ে দিলাম। ওকে, কি স্কুলে পড়ছে, সরকারি স্কুলে পড়ছে, হয়ে গেল, এটা গেল ঝামেলা। বিদ্যালয়ের ধরন, অন্যান্য নির্বাচন করে অনুকরণ বিষয়টি উল্লেখযোগ্য, যেমন ওপেন স্কুল, হোম স্কুল নিয়ে হলো। আচ্ছা, সেক্ষেত্রে ডিটেল অন্যান্য জায়গায় তোমাকে লিখে দিতে হবে যে এইগুলোর মধ্যে যদি না হয় তাহলে কিরকম ধরনের স্কুলে পড়ছে। আবার দেখা যাচ্ছে যে পরবর্তী শিশু যেটা রয়েছে সে হচ্ছে, সে একটা দেখা গেল, হ্যাঁ, সেন্ট পলে পড়ছে, আমি এক্সাম্পল দিলাম এখানে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, বেসরকারিতে বললে বেসরকারি, সরকারি হলে প্রকৃত ডিটেল দিয়ে দিলে, কিরকম ধরুন এ হয়তো 7-এ পড়ছে, হয়ে গেল, দিয়ে দিলে, হয়ে গেল, ঠিক সেরকম ভাবেই ডিটেল এখানে তোমরা দিয়ে দিলে। ওকে, আচ্ছা, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমরা টিকা দেওয়া থাকি, এই টিকাটা কিরকম ধরনের টিকা, আমরা কি টিকা দিয়েছি, টিকা সম্পন্ন হয়ে গেছে না টিকাকরণ হয়নি, তার ডিটেলটা কিন্তু এখানে দিতে হবে। যেমন যদি হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি কার্ড, এগুলো দিতে হবে, শেষ টিকা কবে নেওয়া হয়েছিল তার তারিখ, তার কার্ড, সমস্ত ডিটেল কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে, একদম বোঝা গেছে জিনিসটা। যতগুলো বাচ্চা কাচ্চা থাকবে তাদের, পরবর্তীকালে সরকারি কোনো প্রকল্পের আওতায় আছে কিনা সেই ডিটেল তোমাদের এখানে দিতে হবে। এবং মানে সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে অলরেডি ডিবিডি লিঙ্ক রয়েছে এরকম কোনো জিনিসপত্র পাচ্ছে কিনা, পরিবারের প্রধান পাচ্ছে কি পাচ্ছে না, প্রকল্পের নাম, আপনি এই প্রকল্প থেকে নিজে, আপনি কি এই প্রকল্প থেকে নিজে থেকে নিজেকে, আচ্ছা, প্রত্যাহার করতে চান, মানে যেটা অলরেডি পাচ্ছ সেটা একটু প্রত্যাহার করতে চাও কি চাও না সেটা এখানে ডিটেল দিতে হবে। যদি হয় তাহলে এখানে কিন্তু প্রকল্প থেকে বেরিয়ে আসতে চাইলে ওখানে টিক দিয়ে দেবে, প্রকল্প থেকে তুমি পেয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই প্রকল্প ডিটেল, আর প্রত্যাহার করতে চাও কি চাও না সেই ডিটেল এখানে দিতে হবে। যদি আমার মনে হয় না এখানে প্রকল্পের যদি কিছু পেয়ে থাকে তবে দিতে হবে, আশা করি মনে হয় না দেওয়ার প্রয়োজন হবে, কারণ এখানে এটা কি হচ্ছে যে প্রকল্প থেকে বেরিয়ে আসার জন্য ডিটেল পত্র চেয়েছে, তবুও এটা আমি বলবো যে যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, আচ্ছা,
হলো সদস্য, প্রত্যেকটা সদস্যের এখানে ডিটেল তোমরা দিয়ে দেবে। প্রত্যেকটা সদস্য এক সদস্য দুই করে এখানে প্রত্যেকটা 5টা মেম্বারের জন্য ঘর দেওয়া আছে। এইবার বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণে কেন বাদ দেওয়া হচ্ছে সেই ডিটেল পত্র এখানে দেবে, ঠিক আছে। আচ্ছা, অফিসার কর্তৃক পূরণে এটা তোমাদের কিচ্ছু নাই, এটা অফিসাররা করবে, এটা কিন্তু অফিসার কর্তৃক অফিসাররা করবে, ঠিক আছে। আচ্ছা, ঘোষণা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ যায়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে নয়, আমি যে ডেটা দিয়েছি সব তথ্য সংক্রান্ত সুবিধা সহ বন্ধ হয়ে যেতে পারে যদি এরকম তোমাদের সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যায় যদি কোনো ভুল থাকে। এইখানে হবে নিজের সই, ঠিক আছে। নিজের, এখানে নিজের সই দেবে, ঠিক আছে। হয়ে গেল, আমি সম্মত, ইয়েস অবশ্যই টিক করতে হবে। এই ফর্মটি যাচাইয়ের যোগ্য, এই যে হ্যাঁ যাচাইয়ের যোগ্য, সম্মত হয়ে গেলাম, হয়ে গেল। এখানে নির্দেশনা তো কিছু আপাতত নেই। তো এটা হলো একদম বীরত্ব পরিবার বলতে এমন একদল ব্যক্তি বোঝায় যার সাথে একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এই হচ্ছে পরিবারের ডেফিনেশন এখানে দেওয়া আছে। এইবার এই যে বাকি অংশটুকু রয়েছে, এটা আমাদের যিনি যারা সরকারি অফিসার থাকবেন তারা এখানে এই জিনিসটা ব্যবহার করবেন। এখানে আমাদের কিছু করবার দরকার নেই, ঠিক আছে, কারণ এটা সরকারি ব্যবহারের জন্য, ঠিক আছে। অতএব আমি চয়েস করছি। ব্যাস, এখানে একটা চিঠি দেওয়া রয়েছে, অন্নপূর্ণা পারিবারিক ভাবে প্রতিবেদন, ব্যাস। আপাতত এইটুকুই 13 পাতার ফর্ম বলতে গেলে, যেহেতু এই অপশনটা আমাদের করার দরকার নেই সরকারি ব্যবহারের জন্য। এই হচ্ছে পুরো ডিটেল, খুবই ইজি, একটু মানে ভরকে যাওয়ার কিছু নেই। যা জিনিসপত্র এখানে চেয়েছে সেই জিনিসপত্রগুলো হাতে রাখলেই খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো মোটামুটি সব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবুও যদি যাদের সমস্যা হচ্ছে বুঝতে, নিচে কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু কমেন্ট বক্সে পুরো ডিটেল জিনিসটা বলে দেবো। তো ব্যাস, আজকে ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা তাদের কাছে তাদের শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।